সম্মানিত দর্শক, আমাদের দেশের খুব জনপ্রিয় একটি গান, তুমি হাকিম হয়ে হুকুম করো, ওজা হয়ে ঝাড়ো, অথবা তুমি সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে ঝাড়ো, তুমি মারো, তুমি বাঁচাও। একটা আধ্যাত্মিক মরমিয়া গান। তো এখানে আসলে গানের যে ভাব সম্প্রসারণ এবং যাকে উদ্দেশ্য করে সেই গানটি গাওয়া হয়েছে, সেটি আসলে একটা শির্ক। কাজে ওই আলোচনায় যাব না। যিনি গানটি গেয়েছেন, বুঝে হোক না বুঝে হোক, তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলেছেন যে, তুমি আমাকে বানিয়েছ, তুমি আমাকে মারছো, তুমি আমাকে হাকিমের হুকুম করছো, আবার আমাকে শাস্তি দিচ্ছ, তুমি সর্প হয়ে দংশন করছো, আবার ওজা হয়ে ঝাড়ছো। আমার কি দোষ, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গড়ায় আছেন সাই। যে এত যত্ন করে এই পৃথিবীটা তুমি তৈরি করেছো কেন? এখানে তো অনেক খেলাধুলা হচ্ছে এবং সব খেলার জন্য তুমি দায়ী। তো এই ইসলামের যে স্পিরিট, সেই স্পিরিটের সঙ্গে এই যে মরমিয়া যে ভাববাদ, এটি চলে না। কিন্তু এটা যদি আপনি আমাদের এই সমাজের জন্য আপনি বলেন, মানুষের জন্য বলেন, সমাজের জন্য বলেন, রাষ্ট্রের জন্য বলেন, তখন এটা অনেকটা যাকে বলা হয় বান্দাদের জন্য এটা প্রযোজ্য হয়ে পড়ে। এখানে মূল যে বিষয়টি সেটি হলো মুনাফিকি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো মানুষকে বা তার অধীনস্থ কাউকে একেবারে ক্ষমতাহীন করে রাখা। তৃতীয়ত হলো কাউকে পুতুল হিসেবে ব্যবহার করা, ক্রিয়ানক হিসেবে ব্যবহার করা, এবং যখন স্বার্থসিদ্ধি হয়ে যায় তখন সেই পুতুলকে ফেলে দেওয়া। এই গানের মর্মার্থ যদি দুনিয়ার রাজাবাদশাদের, দুনিয়ার মাতুব্বরদের, দুনিয়ার মন্ত্রী এমপিদের কিংবা প্রভাবশালী চৌধুরী মোকাদ্দাম পাটোয়ারি যারা আছেন, তাদেরকে কেন্দ্র করে আম জনতার জীবন কর্মকে আপনি ভাবেন, তাহলে এই গানের যা মর্মার্থ চোখে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো যেটা বলছিলাম যে এই দুনিয়াতে এই যে মানুষ, একজন মানুষ আর একজনকে ব্যবহার করে, বন্ধুত্বের আবরণে কাছে আসে, শত্রু হয়ে সবল মারে, বন্ধু হয়ে আসে এবং আপনার সব কিছু শেষ করে। পরিবারে যদি আসে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পারিবারিক বন্ধন সব কিছু তছনছ করে দিয়ে তারপরে সে মজা লুটবে, আপনার টাকা নিয়ে যাবে, আপনার পরিবারের নারীদের সর্বনাশ করবে, আপনাকে সামাজিকভাবে পারিবারিকভাবে হেয় করবে, তবে একটা সময় আপনাকে মেরে ফেলবে অথবা আপনাকে জেলে পুরে দিবে। এরকম ঘটনা অহরহ আমাদের সমাজে ঘটে। কিছুদিন আগে এক নেতার খুব পেপারে আসলো। তো সেই নেতা পালিয়েছেন আওয়ামী লীগের ভয়ে এবং একটা পরিবার তাকে আশ্রয় দিয়েছে। এখন যেই তাকে আশ্রয় দিল, তার স্ত্রীর সঙ্গে সেই নেতা অবৈধ প্রণয় শুরু করলো এবং তাকে নিয়ে ফ্ল্যাটারিং করছে। এবং রাস্তায় একদিন আপত্তিকর অবস্থায় সেই আশ্রয়দাতা তার স্ত্রীকে সেই লোকের সঙ্গে দেখে ফেলে এবং সেখানে মারামারি শুরু হয়ে যায়, একদম নাক ফাটিয়ে দেয়। কিন্তু শেষমেশ নেতার সাথে সে আর পেরে ওঠে না। এর কারণ হলো নেতা অনেক শক্তিশালী, ফলে তার বউটি চলে যায়। বউটি চিন্তা করলো যে এই লোকের, তার যে স্বামী, তার স্ত্রী থাকার চেয়ে বরং ওই নেতার রক্ষিতা হয়ে থাকা তার জন্য বেশি লাভজনক। এখন এই যে সমস্যাটা তৈরি হলো, এই সমস্যাটা তৈরি হলো যে ওই ভদ্রলোক যদি সেই নেতাকে আশ্রয় না দিতেন, তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। এখন এই যে সামাজিক যে অবক্ষয়, রাজনীতির যে কূটচাল, মানুষের মনের মধ্যে যে দুর্বিষহ বিষ, এইগুলো যখন রাজনীতির ময়দানে আসে, ওটা আরো বিষধর হয়ে পড়ে। এর কারণ হলো পলিটিক্স ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ আর্ট অফ হিউম্যান লাইফ। তো সেই দিক থেকে আওয়ামী লীগের যে সুসময় এবং আওয়ামী লীগের যে দুঃসময়, এখন আওয়ামী লীগের
দুঃসময় চলছে। সারা বাংলায় খুঁজে দেখুন তো কয়জন আওয়ামী লীগে আছেন যারা বুকে হাত দিয়ে বলতে পারছেন যে আমি আওয়ামী লীগ করি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, শেখ হাসিনাকে ভালোবাসি, আমাকে মেরে ফেললো আপনি, আমি আওয়ামী লীগ করবো, আওয়ামী লীগের বাইরে কাউকে ভোট দেবো না। আপনি মাইকিং করেন, মাইকিং করে কোনো একটা জনপদে গিয়ে দেখেন এই আজকের দিনে আপনি 10 জন লোক জড় করাতে পারেন কিনা। গোপনে গোপনে হয়তো কেউ বলবে, গোপনে ভিডিও আপনাকে ধারণ করতে হবে, কিন্তু আপনি যদি এই ব্যাপারে প্রকাশ্য ভিডিও নিতে যান তাহলে আপনি পাবেন না। অথচ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনরা এখনো মোর দ্যান 50%, 50% বেশি জনগণের সমর্থন এবং প্রেম ভালোবাসা এই দল এবং এই দলের যারা সহযোগী তাদেরকে কেন্দ্র করে আছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, তারপরে জাকের পার্টি, জাকির পার্টির পরে হেফাজত ইসলামের একটি অংশ, তাবলিগ জামাতের একটি অংশ, তারপর ওই আপনার মাঝ ভান্ডারী, চট্টগ্রামের যে মাঝ ভান্ডারীর যে মুরিদ তারা, সিলেটের ফুলতলির যে পীর সাহেব তারা, এবং আমাদের বরিশালের বেশ কয়েকটি খানকা এবং পীর, বিশেষ করে সারসিনা পীর সাহেব। এরকম আমি গুনে গুনে 10টি প্রতিষ্ঠানের নাম বললাম যাদের কারোরই সমর্থক ভোটারের সংখ্যা 10 লাখের নিচে নয়, অনেক অনেক বেশি। তো সবাই মিলে এই যে 18 কোটি বাংলাদেশের মানুষের 50%-এরও বেশি লোকের সমর্থন তাদের সঙ্গে আছে, কিন্তু এই মুহূর্তে সাহস করে কেউ এসে বলতে পারছে না। 2 নম্বর হলো যে এই দলটির যারা ডেডিকেটেড ওয়ার্কার, সমর্থক, তারা কিন্তু গত সেই 15 বছরে 15 পয়সারও সুযোগ নেয়নি। আপনি গিয়ে দেখেন তো 1800 হুজুর বা মোস্তফা মির ফয়সাল বদনাম নিয়েছে, কিন্তু সরকারের কাছ থেকে কি নিয়েছে, কয় টাকা লোন নিয়েছে? কিংবা শর্ষিনার পীর সাহেব কয় টাকা লোন নিয়েছে? ফুলতলির পীর সাহেব এই যে কয়দিন আগে এমপি হলো, এই এমপি হওয়া ছাড়া এর আগ পর্যন্ত তিনি এই দল থেকে এক কাপ চা খেয়েছেন কিনা, এরকম সবারই। কিন্তু যারা এই দলের দুর্নাম বদনাম থেকে শুরু করে এই দলের সর্বনাশ ঘটিয়েছে, যেমন এক্সিম ব্যাংকের ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা একটা লোক ছিল, তারপরে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ, আপনি চিন্তা করেন, আমি তাদের নাম বললাম না, তারা এখনো অনেকে বাংলাদেশে আছেন এবং ইউনূস সরকারের সঙ্গে অনেকে সমঝোতা করার চেষ্টা করেছেন। এরকম অন্তত 20 জন শীর্ষ ব্যবসায়ী যারা গত 15 বছর ধরে পুরো ব্যবসা বাণিজ্য, বিজিএমই, বিকেএমই, এফবিসিআই থেকে শুরু করে যত মেজর আপনার ট্রেড বডি রয়েছে সেইগুলো, তার সঙ্গে সঙ্গে যাকে বলা হয় বিভিন্ন আর্থিক খাত, ব্যাংকিং, বিমা, তারপরে সিকিউরিটি এক্সচেঞ্জগুলো যেটা রয়েছে, অর্থাৎ শেয়ার মার্কেটগুলো রয়েছে, সবগুলো মূলত 20 থেকে 30 জনের একটা সিন্ডিকেট, 2 ভাগে বা 3 ভাগে বিভক্ত হয়ে তারা এই জিনিসগুলো করেছে। আর এদের সবার উপরে কয়েকটি নাম একেবারে সামনে চলে এসেছে, যেমন এস আলম, সালমান এফ রহমান, এদের নাম বলতে কোনো অসুবিধা নেই। এই নামগুলো, তারপরে আপনার যাকে বলা হয় সামিদ গ্রুপ। এখন এই যে বর্তমান সময়টিতে আপনি গিয়ে দেখেন যে যারা এই আওয়ামী লীগের সব কিছু শোষণ করে খেয়েছে, বিশ্বাস করেন ওবায়দুল কাদের কিংবা ধরুন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আবুল হাসনাত আবদুল্লাহ, শেখ সেলিম, তারা আপনি আরো 1 বছরও যদি তাদেরকে বুঝান পদ্মা সেতু থেকে কিভাবে টাকা চুরি করতে হয়, এটা এখনো তাদের মাথায় ঢুকেনি। কিংবা আপনি যদি আরো 1 বছর বুঝেন যে কর্ণফুলীর ট্যানেলটা করা উচিত এবং এখান থেকে 3 গুণ মানে টাকা খরচ করে এখান থেকে টাকা চুরি করে বিদেশে পাচার করা উচিত, এই বুদ্ধি আওয়ামী লীগের প্রথম সারির 100 জন নেতার মাথায় আপনার ঢুকাতেই সময় লাগবে 1 বছর, তারপরেও তারা সাহস পাবে না। এর কারণ হলো তারা বাইবর্ন এমনভাবে তৈরি করেছে, এদেরকে
আপনি 1 লাখ টাকার যদি একটা বান্ডেল দেন যে লিডার একটু জাস্ট দিলাম, আপনি একটু রাজনীতি করতে দরকার হয়, মহা খুশি তারা। কাউকে যদি একটা টিকিট দেন, কাউকে যদি আপনি যাকে বলা হয় একটা ভালো শার্ট দেন, প্যান্ট দেন, সেন্ট দেন, এরা খুশি। এবং এখনো পর্যন্ত মানে এদের চাহিদা অত বেশি না। আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা অতটা ম্যাটিকুলাসলি ম্যাথমেটিক্সের মতো কাউন্ট করে করে হাজার কোটি টাকা তাদের দরকার, এরকম আওয়ামী লীগ যারা বোনাফাইড আওয়ামী লীগার, এরকম একটা তরুণ বলেন কিংবা বুড়া বলেন, আপনি কাউকেই পাবেন না। তাহলে কি করেছে? তাদেরকে ব্যবহার করে বা তাদেরকে সামনে রেখে একটা বিরাট লুটেরা শ্রেণী তৈরি হয়েছিল আমলাতন্ত্রে। একটা বিরাট লুটেরা শ্রেণী তৈরি হয়েছিল ব্যবসায়ী মহলে। এমনকি অনেক বিদেশি কোম্পানিগুলো এই লুটেরা শ্রেণীর মধ্যে পড়ে গিয়েছিল। তারা ঠিক সাপ হয়ে এই আওয়ামী লীগকে সবল করেছে। নচেত শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল এদের নামে এখন যে সকল অভিযোগ আসছে, এদের নামে যে সকল বদনাম আসছে, বিশ্বাস করে 2012-13 সন পর্যন্ত এটা কল্পনাই করা যেত না। আমরা কেউ কল্পনাই করতে পারতাম না। কিন্তু এখন বাস্তবতা হলো তথ্য উপাত্ত সহ এমন সব আর্থিক কেলেঙ্কারি আসছে যেটা বলার মতো না। এরপরে এই যে খুন, গুম, তারপরে ক্রসফায়ার, এর যে ঢালাও অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে, আপনি 2011-12 সন পর্যন্ত এই দলের যে গণতান্ত্রিক মন মানসিকতা ছিল এবং এই দলটি যেভাবে প্রতিপক্ষের সঙ্গে বার্গেনিং করতো, ঝগড়া করতো, মারামারি করতো, কাটাকাটি করতো, কিন্তু গুম করবে, খুন করবে, এই জিনিসগুলো আওয়ামী লীগ চিন্তা করতো না। একটা 21শে আগস্টের মতো একটা গ্রেনেড হামলা করবে, কিংবা এই যে এখন দেখুন আওয়ামী লীগের নেতাদেরকে যেভাবে হ্যান্ডকাপ পরিয়ে ঘোরানো হচ্ছে, যেভাবে লাথি চড় মারা হচ্ছে কোর্ট কাছারিতে, এরকম কাজ তো তারা করতে পারতো আরো সুন্দর করে। তাদের সেই সমর্থন ছিল। এই যে এখন যেভাবে মব জাস্টিস হচ্ছে, মব জাস্টিস তারা করতে পারতো, তাদের আরো শক্তিমত্তা ছিল। কিন্তু এই পর্যায়ে তারা কখনো নিজেদেরকে নামায়নি। কিন্তু তারা এমন ক্ষোভের মধ্যে এখন পড়ে গেছে যে এই কাজগুলো করা হচ্ছে কিন্তু কেউ তাদের দিকে তাকাচ্ছে না করুণার দৃষ্টি নিয়ে, এবং অনেকেই বলছেন যে না ঠিক আছে, ভালোই হয়েছে। এটা কেন হলো? আমলাতন্ত্রের মধ্যে একটা বিরাট গ্রুপ তৈরি হয়েছিল যারা জঙ্গি নাটক সাজাতো, যারা গুম করতো, একটা গুম করে ভয় দেখাতো, আর 100টা মানে গুমকে টার্গেট করে 100 জন বিএনপি নেতা, জামাত নেতার কাছ থেকে বা ব্যবসায়ীদের কাছ থেকে বিরাট অঙ্কের টাকা সে নিত। এই যে আমি সেদিনে পার্টেক্স গ্রুপের এক মালিকের ছেলের সঙ্গে কথা বলছিলাম, আমি বলছিলাম যে তোমাদের সঙ্গে কি সমস্যা ছিল? যে বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ, সেই গ্রুপের লোককে ধরে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হলো, তারপর শেষে তার স্ত্রীকে আটকে রাখা হলো। এই সাহস একজন এসপি লেভেলের কর্মকর্তার হলো কি করে? এছাড়া তো পার্টিস গ্রুপের হাশেম সাহেব নিজেও সংসদ সদস্য ছিলেন, বিএনপি রাজনীতি করতেন এবং তারা বাংলাদেশের অনেক দিন ধরেই শীর্ষ পর্যায়ে আছেন। তো তিনি যে কাহিনী বললেন আমাকে, সেই কাহিনী মানে রীতিমতো লোমহর্ষক। এরকম ছিল আমলাতন্ত্র, সেটা পুলিশ হোক, সিভিল সার্ভিস হোক, তারা টার্গেট করে করে আওয়ামী লীগকে ব্যবহার করে এই কাজগুলো করত। এর বাইরে যারা ছিল সেটা হলো ভারত, এমনকি চীন। এই দুটো রাষ্ট্র সবসময় চেয়েছে আওয়ামী লীগ তাদের বধূ হোক, স্ত্রী হোক, বা তাদের কৃতদাসী হোক বা কৃতদাস হোক। কিন্তু এই দলটিকে গাইড করে একটা প্রপার গাইডলাইন দিয়ে তারপর এই দলটি সাস্টেইন করুক, একটা ভালো অবস্থায় থাকুক, এটা কখনোই চীনও চায়নি এবং ভারতও চায়নি। এর কারণ হলো এই দলের যে বেশিরভাগ নেতা এবং কর্মী, তাদের ডিমান্ড তৃণমূল পর্যায়ে একেবারে অল্প। এদের তাফালিং, এদের চাঁদাবাজি একেবারে খুবই সীমিত পর্যায়ে। গ্রামে ধরুন একটা পানের দোকান থেকে একজন একটা পান খেয়ে গেল মাগনা, 2 কাপ চা খেয়ে গেল, একজনের একটা চড় থাপ্পড় দিয়ে 10,000 টাকা নিয়ে গেল, তার মাস্তানি ওই পর্যন্ত উপজেলা পর্যায়ে সীমাবদ্ধ। ওই একটা টেন্ডার হচ্ছে, নিজেরা নিজেরা মারামারি করছে, বিএনপির লোকরা দিচ্ছে না, এরকম।
কিন্তু আহ, আওয়ামী লীগের যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা দেখা গেল যে ওই যেখানে তারা 10,000 টাকার জন্য একেবারে লেপ্টে ফেলে সবকিছু, সেই জায়গা থেকে 1 লাখ টাকা তারা নিয়ে আসবে, আশেপাশের একটা শব্দ হবে না, যে ক্ষতিগ্রস্ত তার আহাজারিতে বুক ভেসে যাবে। তো সেই দিক থেকে এই আওয়ামী লীগের যেটা বিপুল শ্রেণীর যারা লোকজন আছেন, সেই বিপুল শ্রেণীর লোকজন এখনো দেশপ্রেমের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে মানে প্রো প্রো দেশপ্রেমিক, প্রো লেভেলে তাদের আন্ডারস্ট্যান্ডিং। তো এরকম একটা শক্তি যদি এস্টাবলিশড হয়ে যায় পলিটিক্যালি, তাহলে বিদেশি ধান্দাবাজি এগুলো চলেন, দেশপ্রেম যেখানে আছে সেখানে চলে না, ফলে তারা তাদেরকে ব্যবহার করতে চেয়েছে। আর দ্বিতীয়ত হলো, তাদেরকে যদি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায় এখন যেভাবে হয়েছে, তাহলে পুরো রাজনীতির ময়দানে যে একটা বিশৃঙ্খল তৈরি হবে, ঘোলা পানি তৈরি হবে, এই ঘোলা পানির ফলে তারা আরো বড় বড় রুই কাতলা খুব সহজে শিকার করতে পারবে। তারাই শেখ হাসিনাকে উঠিয়েছে, তারাই শেখ হাসিনাকে পচিয়েছে, তারাই শেখ হাসিনাকে দেবী বানিয়েছে, তারাই শেখ হাসিনাকে আবার পেতনি বানিয়েছে, তারাই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে, আবার তারাই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে চ্যুত করে তাকে পুরো অগ্নিগর্ভে ফেলে দিয়ে যে যার অবস্থানে আছে, বড় বড় যারা টাউট বাটপার, যে দেখেন ইভেন যারা জেলখানাতে আছে সেখানেও তারা সোনারগা, শেরাটন, ঢাকা ক্লাবের খাবার দাবার খেয়ে শাহী হালতে আছে। তাদের বিত্ত বিলাস ব্যসন, এমনকি মনোরঞ্জনের জন্য তাদের কোনো সমস্যা সেখানে হচ্ছে না। আমি যখন জেলখানাতে দেখেছি, ওখানে টাকা হলে, ক্ষমতা হলে সবকিছুই করা সম্ভব। আপনি ওই মাঝে মাঝে দেখেন যে জেলখানাতে অনেকে প্রেগন্যান্ট হয়ে যায়, অনেক স্ত্রীর সঙ্গে সেখানে স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক করে, অনেকে বাইরে থেকে লোকে মানে পতিতা এনে, বাইরে থেকে গার্লফ্রেন্ড এনে, তারপর শেষে সেখানে অনেক কিছু হয়। আপনি বোঝার চেষ্টা করুন যে টাকা এই সমাজটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে। ফলে তারা যারা অপকর্ম করে তারা সব জায়গাতেই করতে পারে, তাদের কোনো সমস্যা হয় না এবং এরা কখনো পরিবর্তন হয় না। এখন আওয়ামী লীগের যে লোক ধরা পেয়ে রয়েছে, ওরা সারাদিন কোরআন শরীফ পড়ছে। আগেও অনেকে কোরআন শরীফ পড়তো, আমি যে রুমে ছিলাম ওই রুমে সালমান এফ রহমান সাহেব ছিলেন। তো তিনি সারাদিন কোরআন পড়তেন এবং প্রতিজ্ঞা করতেন তিনি বের হয়ে জীবনে আর কখনো অন্যায় করবেন না। কিন্তু আওয়ামী লীগের পুরো জমানাটাতে তিনি কি করেছেন? আবার বিএনপির যে সকল নেতারা ছিলেন আমি তাদেরকে দেখেছি, তারাও সারাদিন কোরআন শরীফ পড়তেন এবং সেখানে বসে বলতেন যে জীবনে আর কখনো এই কাজ করবেন না, তারা অলি আল্লাহ হয়ে দেশ ছেড়ে চলে যাবেন। তো তারা বের হয়ে দেখেন এই গত 3 মাসে তারা কি করেছেন। তো এই যে একটা চক্র, এই চক্রটা মূলত দেশ ধ্বংস করার চক্র। এরা সবাই মামাতো, ফুফাতো, খালাতো ভাই, এদের কোনো দল নেই এবং এরাই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সব দলের মধ্যে এরা সর্প হয়ে ধ্বংস করে আর ওজা হয়ে ঝাড়ে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।